আজ আমরা একটা দারুণ বই নিয়ে কথা বলবো। ডক্টর নেট জিনসারের লেখা দ্য কনফিডেন্ট মাইন্ড, আ ব্যাটল টেস্টেড গাইড টু আনশেকেবল পারফরমেন্স। হ্যাঁ, বইটা আসলেই অসাধারণ। ডক্টর জিনসার তো শুধু লেখক নন, উনি ওয়েস্ট পয়েন্টে পারফরম্যান্স সাইকোলজি পড়ান আর বহু টপ অ্যাথলিট এমনকি মিলিটারি লিডার্সদেরও কোচিং করিয়েছেন। ঠিক। আর ওনার মূল কথাটা বেশ ইন্টারেস্টিং, তাই না? যে আত্মবিশ্বাস এটা কোনো জন্মগত ব্যাপার নয়। একদমই না। উনি বলছেন এটা আসলে একটা স্কিল, একটা দক্ষতা যা শেখা যায়, আর কঠিন সময়ে ভালো পারফর্ম করার জন্য এটা ভীষণ জরুরি। হুম। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব, তাই তো? হ্যাঁ, ডক্টর জিনসার যে প্র্যাকটিক্যাল কৌশলগুলোর কথা বলেছেন, সেগুলো কিভাবে কাজ করে, কিভাবে আমরা চাপের মুখেও আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারি। কিভাবে মানসিকভাবে আরো শক্ত হওয়া যায় সেটাই দেখব। ঠিক। আচ্ছা, তাহলে একদম শুরুতেই আসি। ডক্টর জিনসার আত্মবিশ্বাস বলতে ঠিক কি বোঝাচ্ছেন? এটা কি ওই পজিটিভ থিংকিং বা সবসময় ভালো চিন্তা করা? না, ঠিক তা নয়। মানে তার থেকেও একটু গভীর। ডক্টর জিনসার আত্মবিশ্বাসকে বলছেন নিজের ক্ষমতার উপর একরকমের স্থির বিশ্বাস, যেটা কিনা আমাদের সচেতন ভাবনাকে বাইপাস করে, অবচেতনভাবেই কাজ করতে দেয়। ও আচ্ছা। যখন আপনি আত্মবিশ্বাসী, তখন আপনি কিভাবে করব এটা নিয়ে অত ভাবেন না, কাজটা যেন নিজে নিজেই হয়ে যায়। যেমন সাইকেল চালানো। প্রথম দিকে অনেক ভাবতে হয়, কিন্তু পরে ঠিক ধরেছেন, একদম ঠিক উপমা। পরে তো আর ভাবতে হয় না, শরীর নিজে থেকেই ব্যালেন্স রাখে, প্যাডেল করে। আত্মবিশ্বাসের ব্যাপারটা অনেকটা ওরকমই। পারফর্ম করার সময় বেশি না ভেবে নিজের ট্রেনিং বা প্রস্তুতির ওপর ভরসা করা। বুঝলাম। দারুণ উপমা। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে, শুধু এই ভরসা বা বিশ্বাস থাকলেই কি সেরা পারফরমেন্স হবে? মানে দক্ষতা বা কম্পিটেন্সের ভূমিকাটা কোথায়? না না, দুটোই লাগবে। ডক্টর জিনসার খুব পরিষ্কার করে বলেছেন এটা। শারীরিক বা টেকনিক্যাল স্কিল দক্ষতা অর্জন তো করতেই হবে, ওটা হলো ভিত। সেটা তো বটেই। আসল কাজটাই যদি না জানি, শুধু কনফিডেন্স দিয়ে কি হবে, তাই না? হুম। কিন্তু আসল মজাটা হলো যখন পরিস্থিতি কঠিন হয়, ধরুন খেলার মাঠে খুব প্রেশার, হুম। তখন ওই যে শেখা দক্ষতাটা, সেটাকে ঠিকমতো কাজে লাগানোর জন্য আত্মবিশ্বাসটাই আসল চাবি হয়ে দাঁড়ায়। আচ্ছা। ভাবুন, একজন খুব ভালো শুটার প্র্যাকটিসে দারুণ শট মারে, কিন্তু ফাইনালের লাস্ট সেকেন্ডে যখন প্রেশার তুঙ্গে, তখনও কি সে একই রকম শান্ত থাকতে পারবে? এখানেই আত্মবিশ্বাসটা দরকার। তার মানে দক্ষতা হলো অস্ত্র, আর আত্মবিশ্বাস হলো সেই অস্ত্রটা ঠিক সময়ে ঠিকভাবে চালানোর সাহস বা স্থিরতা। একদম, খুব ভালো বলেছেন। দুটোই দরকার, একে অপরের পরিপূরক। বেশ, তাহলে দক্ষতা অর্জন করতে হবে, আবার আত্মবিশ্বাসও তৈরি করতে হবে। এখন প্রশ্ন হলো, এই আত্মবিশ্বাসটা তৈরি করব কিভাবে? এইখানেই কি ওই মানসিক ব্যাংক অ্যাকাউন্টের ধারণাটা আসছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। এটা বইটার খুব গুরুত্বপূর্ণ একটা সেন্ট্রাল আইডিয়া বলতে পারেন, আর খুব কাজেরও। এটা ঠিক কী রকম মানসিক ব্যাংক অ্যাকাউন্ট? ভাবুন, আমাদের সবার মনের ভেতরে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, একটা রূপক অর্থে। হুম। এই অ্যাকাউন্টে আমরা জমা করি। কি জমা করি? পজিটিভ চিন্তা, ভালো ভাবনা, নিজের সাফল্য, চেষ্টা, স্মৃতি, এগুলো। আচ্ছা। আর উল্টো দিকে আমরা খরচ করি বা তুলে নিই। কি দিয়ে? নেগেটিভ চিন্তা, ভয়, নিজের উপর সন্দেহ, এইসব দিয়ে। তার মানে এই অ্যাকাউন্টের ব্যালেন্স আমাদের আত্মবিশ্বাসের লেভেলটা ঠিক করে। অনেকটা তাই। ডক্টর জিনসার বলছেন এই অ্যাকাউন্টে কিন্তু নিজে নিজে ঠিক থাকে না, এটাকে সচেতনভাবে ম্যানেজ করতে হবে, খেয়াল রাখতে হবে। নিজে থেকে কিভাবে? হয় আপনি অ্যাক্টিভলি ভালো জিনিস জমা করছেন, পজিটিভ চিন্তা করছেন, সাফল্যের কথা ভাবছেন। না হলে কিন্তু আপনার মনের ভেতরের ভয়, সন্দেহ, এগুলো চুপচাপ আপনার জমানো পুঁজি, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেবে। তার মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, বসে থাকলে চলবে না। আচ্ছা, তাহলে এই অ্যাকাউন্টে জমা করার উপায় কি? বইতে তো ৩টে পদ্ধতির কথা বলা হয়েছে। প্রথমটা হলো অতীতকে ফিল্টার করা। এটা কি? হ্যাঁ, প্রথম উপায়টা হলো আমরা অতীতের দিকে কিভাবে তাকাই সেটা বদলানো। আমাদের স্বভাব কি বলুন তো? পুরনো ভুল, ব্যর্থতা, এগুলোই বেশি মনে রাখি, তাই না? হ্যাঁ, তা তো রাখি। ডক্টর জিনসা বলছেন ঠিক উল্টোটা করতে হবে। অ্যাক্টিভলি খুঁজে খুঁজে বের করতে হবে নিজের চেষ্টা, সাফল্য আর অগ্রগতি।
এই তিনটের স্মৃতি, উনি এটার একটা ছোট নামও দিয়েছেন ESP। ইএসপি, এফার্ট সাকসেস প্রোগ্রেস। ইন্টারেস্টিং। হ্যাঁ, শুধু মনে করলে হবে না, এগুলোর গুরুত্ব বুঝতে হবে, দরকার হলে লিখে রাখতে হবে। যেমন ধরুন, নিজের জীবনের সেরা 10টা পারফরম্যান্স বা এমন 10টা মুহূর্ত যখন আপনি নিজেকেই প্রমাণ করেছেন, সেটার একটা লিস্ট বানিয়ে মাঝে মাঝে দেখুন। এটা কি নিজের ভেতরের গল্পটাকে নতুন করে লেখার মতো? একদম। এটা অনেকটা নিজের যোগ্যতার পক্ষে যে প্রমাণ জোগাড় করার মতো। এই প্র্যাকটিসটা করলে আস্তে আস্তে বিশ্বাসটা দৃঢ় হয় যে আরে, আমি তো আগেও পেরেছি, তাহলে এখনও পারবো। বাহ, এটা দারুণ শক্তিশালী একটা ধারণা। মানে ব্যর্থতা থেকে অবশ্যই শিখব, কিন্তু সেগুলোকে আঁকড়ে ধরে থাকব না। বেশ, এটা তো গেল অতীতের কথা। কিন্তু বর্তমান মুহূর্তে যখন টেনশন হয় বা মনে খারাপ চিন্তা আসে, তখন কি করতে বলছেন জিন স্যার? ঠিক, এটাই হলো দ্বিতীয় উপায়। বর্তমানে প্রতি মুহূর্তে গঠনমূলক চিন্তা করা। এর মূল অস্ত্রটা হলো নিজের সাথে যে কথা বলি আমরা মনে মনে, যেটাকে সেলফ টক বলে, সেটাকে কন্ট্রোল করা। সেলফ টক মানে নিজের মনে মনে কথা বলা? হ্যাঁ, আমাদের মাথায় তো সারাক্ষণ কিছু না কিছু কথা চলতেই থাকে, তাই না? প্রায়শই সেগুলো হয়তো একটু নেগেটিভ হয় বা দুশ্চিন্তা নিয়ে আসে। হয়তো। তো ডক্টর জিনসারের পরামর্শ হলো, যখনই এরকম কোনো নেগেটিভ চিন্তা আসবে, সেটাকে আগে ধরুন, বুঝুন যেটা এসেছে। তারপর সচেতনভাবে চেষ্টা করে সেটাকে একটা পজিটিভ, ক্লিয়ার আর কাজের কথায় বদলে ফেলুন, অ্যাফার্মেশন যাকে বলে। অথবা সমস্যাটাকে একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখুন, রিফ্রেম করুন। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, কোনো ইন্টারভিউয়ের আগে মনে হচ্ছে আমি নিশ্চয়ই সব গুলিয়ে ফেলব। এটাকে কিভাবে বদলাবো? হয়তো এভাবে ভাবা যায়, আমি ভালো প্রস্তুতি নিয়েছি আর আমি আমার পয়েন্টগুলো ঠিকমতো বলতে পারবো। অথবা আমি শুধু চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার, ফলাফল নিয়ে পরে ভাবব। আচ্ছা। উনি আরেকটা ছোট্ট কিন্তু মজার কৌশলের কথাও বলেছেন। যেমন ধরুন, আপনি ঠিক করলেন প্রতিবার ঘরের দরজা দিয়ে ঢোকার সময় মনে মনে একটা ছোট্ট পজিটিভ কথা বলবেন। যেমন, আমি শান্ত আছি বা আমি আত্মবিশ্বাসী। রোজ? প্রতিবার দরজা বেরোনোর সময়? হ্যাঁ, এই রকম ছোট ছোট রেগুলার অভ্যাস, এগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের চিন্তার ধরনটা কি পাল্টে দিতে পারে। ওই যে মানসিক ব্যাংক অ্যাকাউন্টের কথা বলছিলাম, সেখানে নিয়মিত একটু একটু করে পজিটিভ ব্যালেন্স জমা হতে থাকে। ইন্টারেস্টিং। ছোট ছোট পদক্ষেপে বড় পরিবর্তন। আচ্ছা, তাহলে ৩ নম্বর উপায়টা, আদর্শ ভবিষ্যৎ কল্পনা করা, এটা কি ওই ভিজুয়ালাইজেশন? ঠিক তাই, একদম। এটা হলো ভবিষ্যতে আপনি যেভাবে পারফর্ম করতে চান, সেটার একটা ডিটেল ছবি মনে মনে তৈরি করা, মহড়া দেওয়া। কিভাবে? চোখ বন্ধ করে ভাবা যে আপনি কাজটা করছেন একদম নিখুঁতভাবে, প্রত্যেকটা স্টেপ ঠিকঠাক নিচ্ছেন, আর শুধু দেখা নয়, ওই সাফল্যের অনুভূতিটা, আনন্দ, শান্তি, সেটাও ফিল করার চেষ্টা করা। এটা কি সত্যিই কাজে দেয়? ডক্টর জিনসার বলছেন, এটা আসলে আপনার অবচেতন মনকে, সাবকনশিয়াস মাইন্ডকে একটা রোড ম্যাপ দিয়ে দেয়। ফলে যখন আসল সময় আসে, তখন আপনার মন আর শরীর ওই তৈরি করা পথ ধরেই সহজে এগোতে পারে। অনেক খেলোয়াড় কিন্তু ম্যাচের আগে মনে মনে পুরো খেলাটা এভাবে খেলে নেয়। বাহ! তার মানে অতীত থেকে শক্তি নেওয়া, বর্তমানে চিন্তাকে ঠিক পথে চালানো আর ভবিষ্যতে সাফল্যের ছবি আঁকা, এই ৩কে মিলে আমাদের মানসিক ব্যাংক ভরবে। একদম। এই পুরো প্রস্তুতির পর ডক্টর জিনসার বলছেন অবচেতন কর্মক্ষমতার উপর বিশ্বাস রাখতে, ট্রাস্টিং আনকনশিয়াস এক্সিকিউশন। এটা কি এই সব কিছুর ফাইনাল গোল? অনেকটা সেরকমই। এর মানে হলো, আপনি যে এত প্রস্তুতি নিলেন, এত মেন্টাল রিহার্সাল করলেন, এবার সেটার উপর ভরসা রাখতে হবে। ভরসা রাখতে হবে মানে? যখন আসল কাজটা করার সময় আসবে, পারফরমেন্সের মোমেন্টে, তখন যদি আবার নতুন করে সব বিশ্লেষণ করতে বসেন বা প্রত্যেকটা ছোট জিনিস নিয়ে বেশি ভাবতে শুরু করেন, যেটাকে বলে ওভার থিঙ্কিং, তাহলে কিন্তু মুশকিল। হ্যাঁ, ওভার থিঙ্কিং তো পারফরমেন্স খারাপ করে দেয়। ঠিক, এই বেশি চিন্তা করার ফলেই যে পারফরমেন্স খারাপ হয়, সেটাকেই তো চোকিং বলে। প্রায় দেখবেন খুব ভালো ছাত্রছাত্রীও পরীক্ষার হলে গিয়ে সব গুলিয়ে ফেলে। কেন? কারণ তারা ওই মুহূর্তে নিজেদের স্বাভাবিক ছন্দে কাজ করতে দেয় না, অতিরিক্ত সচেতন হয়ে যায়। কিন্তু চাপের সময় তো মনে হয় আরও মন দিয়ে, আরও খেয়াল করে কাজ করি। সেখানে চিন্তা কমাতে বলাটা একটু কেমন লাগছে না? এখানেই তো আসল চ্যালেঞ্জটা, আর এখানেই মেন্টাল ট্রেনিংয়ের গুরুত্ব।
এতদিন ধরে আপনি সচেতনভাবে যা শিখেছেন, যা প্র্যাকটিস করেছেন, পারফরম্যান্সের সময় সেটাকে আপনার অবচেতন মনের হাতে ছেড়ে দিতে হবে। বিশ্বাস করতে হবে যে আপনার শরীর, আপনার মন জানে কি করতে হবে। বাহ! তখন সচেতন মনটাকে একটু বলতে হবে, আমি তৈরি, এবার কাজটা হতে দাও। এটা সহজ না, এর জন্য অনেক প্র্যাকটিস লাগে, কিন্তু সেরা পারফরম্যান্সগুলো সেগুলো এভাবেই আসে, যখন দক্ষতা আর আত্মবিশ্বাস মিলেমিশে প্রায় অটোম্যাটিক হয়ে যায়। তাহলে ব্যাপারটা হলো প্রস্তুতি পর্বে সর্বোচ্চ সচেতনতা আর পারফরম্যান্সের সময় সেই সচেতন মনকে একটু ব্যাকসিটে পাঠানো। বেশ ইন্টারেস্টিং। কিন্তু ভুল তো হতেই পারে, তাই না? ব্যর্থতাও আসতে পারে। ডক্টর জেন স্যার অপূর্ণতা মেনে নেওয়া বা ব্যর্থতাকে অন্যভাবে দেখার কথাও তো বলেছেন। হ্যাঁ, অবশ্যই। আর এটা ভীষণ ভীষণ জরুরি একটা মাইন্ডসেট। আত্মবিশ্বাস মানে কিন্তু এই নয় যে আপনি ভাববেন আপনি পারফেক্ট, আপনার কোনোদিন কোনো ভুল হবে না। এটা একদম ভুল ধারণা। তাহলে বরং ডক্টর জেনসা বলছেন আত্মবিশ্বাস মানে এটা মেনে নেওয়া যে ভুল হতে পারে, ব্যর্থতা আসতেই পারে, কিন্তু আসল পয়েন্টটা হলো সেই ভুল বা ব্যর্থতাকে নিজের মূল যোগ্যতা রিফ্লেকশন হিসেবে না দেখা। মানে একটা ভুল মানে আমি ব্যর্থ, এভাবে না ভাবা। ঠিক, সেগুলোকে দেখতে হবে সাময়িক প্রতিক্রিয়া হিসেবে, টেম্পোরারি ফিডব্যাক। উনি একটা দারুণ উপমা দিয়েছেন, ভুলকে গাড়ির টায়ার পাংচারের মতো দেখতে বলেছেন। গাড়ির টায়ার পাংচার, ইন্টারেস্টিং। ভাবুন, টায়ার পাংচার হলে আমরা কি করি? গাড়িটা কি ফেলে দিই? না তো, টায়ার বদলাই বা সারাই, তারপর আবার চালাই। একদম। ভুল বা ব্যর্থতা হলো ওই পাংচার হওয়া টায়ারের মতো একটা সমস্যা, যেটা ঠিক করতে হবে, সমাধান করে আবার এগিয়ে যেতে হবে। এটা কোনোভাবেই প্রমাণ করে না যে আপনি ড্রাইভার হিসেবে খারাপ বা আপনার পুরো জার্নিটাই বেকার। ওয়াও, অসাধারণ উপমা। এই দৃষ্টিভঙ্গিটা যদি একবার তৈরি করা যায় না, তাহলে ছোটখাটো ধাক্কাগুলো ওই আপনার মানসিক ব্যাংক অ্যাকাউন্টকে আর খালি করতে পারবে না, আপনার আত্মবিশ্বাসে স্থায়ী দাগ ফেলতে পারবে না। সত্যি, এটা পুরো ভাবনার মোড় ঘুরিয়ে দেয়। তাহলে যদি পুরো আলোচনাটা এক জায়গায় আনি, দ্য কনফিডেন্ট মাইন্ড বইটা আসলে মানসিক শৃঙ্খলা বা মেন্টাল ডিসিপ্লিন তৈরি করার একটা খুব প্র্যাকটিক্যাল গাইড, তাই না? একদম ঠিক। এটা আমাদের শেখায় কিভাবে আমরা নিজেদের চিন্তার একজন ভালো কিউরেটর হতে পারি। কিউরেটর যেমন মিউজিয়ামে থাকে। হ্যাঁ, একজন কিউরেটর যেমন যত্ন করে সেরা জিনিসগুলো বেছে নেন, সাজিয়ে রাখেন, খারাপগুলো বাদ দেন, আমাদেরও ঠিক সেভাবেই নিজেদের মন থেকে ওই যে ইএসপি বললাম, এফর্ট, সাকসেস, প্রোগ্রেস, এই প্রমাণগুলো খুঁজে বের করতে হবে। সেগুলোকে গুরুত্ব দিতে হবে, শক্তিশালী করতে হবে। আর নেগেটিভ চিন্তা বা সন্দেহের আবর্জনাগুলো সেগুলোকে সরিয়ে ফেলতে হবে। এই যে সচেতনভাবে নিজের চিন্তাকে ম্যানেজ করা, এই ডিসিপ্লিনটাই ধীরে ধীরে সেই অটুট আত্মবিশ্বাস তৈরি করে, যেটা কঠিন পরিস্থিতিতে সেরা পারফরম্যান্সের জন্য লাগে। খুব পরিষ্কার হলো ব্যাপারটা। তাহলে আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা মূল কোন শিক্ষাগুলো নিতে পারি? আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষাটা হলো আত্মবিশ্বাস কোনো ম্যাজিক বা জন্মগত গুণ নয়, এটা পুরোপুরি অর্জন করা সম্ভব। এটা একটা মানসিক দক্ষতা। এর জন্য দরকার ইচ্ছে, চেষ্টা আর নিয়মিত অনুশীলন। আমরা কয়েকটা মূল কৌশলের কথা বললাম। হ্যাঁ, যেমন 1. অতীতের দিকে পজিটিভ ফিল্টার দিয়ে তাকানো, মানে ইএসপি মনে রাখা। 2. বর্তমানের সেলফ টক কন্ট্রোল করা, পজিটিভ কথা বলা। 3. ভবিষ্যতের সাফল্যের ছবি আঁকা, মানে ভিজুয়ালাইজেশন। আর ওই ব্যর্থতার ব্যাপারটা? হ্যাঁ। আর 4. ভুল বা ব্যর্থতাকে খেলার অংশ হিসেবে দেখা, সেগুলোকে সাময়িক ফিডব্যাক হিসেবে নেওয়া, নিজের যোগ্যতার চূড়ান্ত রায় হিসেবে নয়। চমৎকার সারসংক্ষেপ। ডক্টর জিনসারের এই কৌশলগুলো তো মূলত তৈরি হয়েছে খুব হাই পারফর্মারদের জন্য, মানে ইলিট ক্রীড়াবিদ বা মিলিটারির লোকজন, যাদের অসংখ্য চাপ নিতে হয়। হ্যাঁ, ঠিক। কিন্তু আমার মনে একটা প্রশ্ন ঘুরছে। আমাদের মতো সাধারণ মানুষের জীবনেও তো নানা রকম চাপ আসে, ছোটা বড় চ্যালেঞ্জ থাকে। এই মানসিক শৃঙ্খলা, এই চিন্তার ফিল্টারিং, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে কতটা কাজে লাগতে পারে? এটা একটা দারুণ প্রশ্ন। আমাদের রোজকার জীবনে এমন কোনো ছোট মানসিক অভ্যাসের পরিবর্তন আনা যেতে পারে, যেটা হয়তো আমাদের আত্মবিশ্বাসের সবচেয়ে বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। এটা না হয় আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনার খোরাক হয়ে রইল। নিশ্চয়ই, ভাবার মতো বিষয়।